নমস্কার সকলকে। শরতের আকাশে বেজে উঠেছে মায়ের আগমনী সুর। দেখতে দেখতে আবারও একটি বছর পার। আজ মহাসপ্তমী, তবে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পঞ্চমী ও ষষ্ঠীর ভিডিও। তো আমাদের এখানে বেশ অনেকগুলি পুজো হয় আমাদের গ্রামে। এবছর তাই ঠিক করা হয়েছিল সমস্ত জায়গার পুজোগুলি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অর্থাৎ কার্নিভালের আয়োজন করা হবে। তো সেই মতোই মহাপঞ্চমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই শোভাযাত্রায় যোগ দিয়েছিল সমস্ত গ্রামবাসী। তোমাদের আগের বছরের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার বাবা, কাকা, দাদারা পলাশপাই এভারগ্রিন ক্লাবের সাথে যুক্ত, তাই আমরা ওই ক্লাবের পক্ষ থেকে বেরিয়েছিলাম। আমাদের এই শোভাযাত্রায় ব্যঞ্জো এবং ঢাকের বাজনার আয়োজন করা হয়েছিল। আর এখানে ঢাকি দিদিরা ঢাক বাজাতে বাজাতেই তার তালে তালে কি সুন্দর নাচছিল। তো ফেরার পথে ক্লাবের পক্ষ থেকে সকলে মিলে এই শোভাযাত্রাকে আহ্বান জানিয়েছিলাম ফুল দিয়ে। বর্ণাঢ্য শোভাযাত্রার দ্বারা আমাদের গ্রামের পুজোর শুভ সূচনা হলো। ওই দিন সন্ধ্যাবেলাতেই আমাদের গ্রামেরই আরও একটি পুজো পলাশপাই তরুণদল ক্লাব থেকে আমার ভাইয়ের এইচএসের রেজাল্ট ভালো হওয়ার জন্যে ওকে সম্বর্ধনা জানিয়েছিল। আর এখানের প্যান্ডেল এবং প্রতিমা দেখে সত্যিই মুগ্ধ হলাম। এরপর জ্যোতির্ময় সামন্তকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বপন নন্দী মহাশয়কে। বিদ্যালয়ের শিক্ষিকা রূপা মাঝি মহাশয়। এরপর এখানে হঠাৎ দেখলাম স্টেজের সামনে কতগুলি বাচ্চা মনের আনন্দে নাচছে। আমার এর ভেতর আমি দেখি তোর মুখটা কি অবস্থা বলে, কি হারে ঘেমে গেছে। তুই খুব কাজ করছিস না ছোটাছুটি করছিস? আমার শর্টস ভিডিওগুলোতে তোমরা তো দেখেইছো পলাশপাই এভারগ্রিন ক্লাবের এবছরের থিম আদিযোগী। প্যান্ডেলের কাজ তো পুরোপুরি কমপ্লিট, তবে তখন চলছিল বাগান সাজানোর কাজ। পরের দিন ছিল মহাষষ্ঠী, আর ওই দিন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। আর আমাদের দীপাও ছিল এখানে ভলেন্টিয়ার। আর এই যে ছোটদা আগেই রক্ত দিয়ে দিয়েছে, আর এখানে সাহেবদাকে দীপা ফোঁটা পরিয়ে দিচ্ছে। এখানে চলছে রক্তদান শিবির। তো তখনকার মতো তো বাড়ি চলে গেলাম। সন্ধ্যাবেলায় যখন এলাম সত্যি এই জায়গাটা থেকে আর চোখ ফেরাতে পারছিলাম না, এতটাই অপূর্ব লাগছিল চারিদিকটা। তোমরাই দেখে বলো কেমন লাগছে। পূজা মণ্ডপের সামনে করা হয়েছিল একটি কাল্পনিক নদী এবং তার উপরে করা হয়েছিল একটি পোল। আলোকসজ্জায় চারিদিকটা একদম অপূর্ব লাগছিল। আর তার সাথে সাথে বিভিন্ন গ্রামের মানুষের সমাগমে আমাদের পূজা মণ্ডপ সেজে উঠেছিল। এভারগ্রিন ক্লাবের এবছরের প্রতিমা ডাকের সাজের করা হয়েছিল। দেখতে ভারী সুন্দর লাগছিল। সন্ধ্যাবেলা চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই যে আমার ভাইজি কি সুন্দর নাচছে, তাই না? হাওয়ায়
তো আগেও বলেছিলাম আমার ভাইয়ের শারীরিক অসুবিধা আছে, তবে ও নিজে থেকে যে কবিতাগুলো লেখে খুব সুন্দর লাগে, তো সেটাই ও পাঠ করে শুনিয়েছিল। কবিতাটি বোন সৃষ্টি পাঠ করে শুনিয়েছিল। আমি আরেকবার পাঠ করে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৭০০ জন্মবার্ষিকী উপলক্ষে ওর লেখা কবিতাটি। ১৫০ বছর আগে তুমি আবির্ভূত হয়েছিলে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। কোন জাদু বলে বাংলা প্রকৃতি, সমাজ, মানুষের দুঃখ কষ্টকে জীবন্ত করে তুলেছিলে তোমার লেখনীতে। তাই তো তোমাকে লোকে অমর কথা শিল্পী বলে। সমাজসেবী রূপে রমেশ এখনো কাজ করে চলেছে গ্রাম বাংলার বুকে। পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের জন্য গর্জে উঠেছিল রমেশ। পরম স্নেহ, ভালোবাসা ও মাতৃস্নেহ, মাতৃভক্তি পরিচয় পায় বড় দিদি ও বিন্দুর ছেলে গল্পে। দেবদাস ও পার্বতী বাল্য যৌবনে অমর প্রেম বিরহ এখন আর দেখা যায় না শরৎবাবু। একান্নবর্তী পরিবারের বৌদের মাতৃস্নেহের বন্ধনে যে ঝগড়া দ্বন্দ্ব রামের সুমতি গল্পে ব্যক্ত করেছ, জমিদার গিন্নি ও কাঙালির মায়ের শেষ যাত্রা চিত্র তুলে ধরেছ অভাবী স্বর্গ গল্পে ধনী দরিদ্রের জীবন্ত রূপ। তোমার জন্মদিনে জানাই ১০০ কোটি প্রণাম। আমার ভাইয়ের নিজের লেখা এই কবিতাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তবে চলো আজকের মতো বিদায়। কাল মহাসপ্তমী, ঘট্টপাতে যাওয়ার জন্যে খুব সকালেই উঠতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর আমাদের গ্রামের পুজো দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। খানাকুলের পলাশ ভাই। নমস্কার।